সালের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশবিদ্যা বিষয়ের আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ডিসকাস করব মডিউল 8 এবং যেটার নাম হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। যারা পুরনো স্টুডেন্ট তারা তো জানোই, এবং যারা আজকে আমার ক্লাস নতুন দেখছো বা করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এর আগে আমি টোটাল 7টা মডিউল ডিসকাস করে দিয়েছি। আমি তোমাদের পড়াচ্ছি না, কিন্তু যারা মডিউলগুলো নিয়েছো বা যারা অন্য কোনো বই থেকে পড়ছো প্রত্যেকের জন্য একটা হেল্প হবে। আমি একটু গাইড করে দিচ্ছি যে সাবসেকশন ধরে ধরে কোন কোন জায়গাগুলোর ওপর বেশি জোর দিয়ে বা এমফ্যাসিস দিয়ে পড়বে, যাতে করে তোমরা খুব ভালোভাবে নিজেকে পরীক্ষার আগে পর্যন্ত প্রিপেয়ার্ড করে তুলতে পারো। এবং গত 7 দিন ধরে আমি 7টা মডিউল ডিসকাস করা অলরেডি হয়ে গেছে। যারা প্রিভিয়াস ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি, ক্লাস করনি, নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও। প্রত্যেকটা আমার মডিউল ধরে ধরে বলা রয়েছে যে কোন জায়গাগুলোর ওপর বেশি জোর দিয়ে বা এমফাসিস দিয়ে পড়বে। এবং তার মধ্যে আজকে আমি ডিসকাস করব ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা কিনা মডিউল 8-এর আন্ডারে। তো এই মডিউল 8 যেটা, সেটা কিন্তু টোটাল আমি একটা পিডিএফ এর মধ্যেই সাবসেকশন ওয়াইজ গুলো ভাগ করে করে নিয়েছি। এই মডিউলটা আমি একটা একটা সাবসেকশন ধরে পিডিএফ করিনি, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট একটাই চ্যাপ্টার এবং তার সাবসেকশনগুলো টোটালি ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট চ্যাপ্টারটার মধ্যেই আসছে। এবং আমার মনে হয়েছে যদি আমি একটা পিডিএফ এর মধ্যে রাখি, যে কোনো স্টুডেন্টের বুঝতে অনেক বেশি সুবিধে হবে, সেই জন্যই আমি একটা পিডিএফ এর মধ্যেই রেখেছি, যেখানে ডেসক্রিপটিভ পার্ট প্লাস তার সাথে সাথে এমসিকিউ কোশ্চেনগুলো ডিসকাস করা রয়েছে। প্রথমে দেখো, আমরা দেখে নেব যে ডিজাস্টার বলতে আমরা কি বুঝি। একটু বলে দিই 2 লাইন, ঠিক আছে? যে ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে প্রাকৃতিক কোনো কারণের জন্য, আর একটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট কোনো কারণের জন্য। তাহলে ডেফিনেশন বা দুর্যোগ বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট যে কোনো একটা কারণের জন্য স্বল্প অথবা দীর্ঘ সময়ের মধ্যে ঘটে যাওয়া একটা বিশাল বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, সেটাই হচ্ছে দুর্যোগ। এবং সেই দুর্যোগকে যখন আমরা ম্যানেজ করব, সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ আমরা বিভিন্ন ধরনের দেখতে পাবো। যেটা যদি নেচার বলি, ডিজাস্টারের নেচার কি কি বা কোন কোনগুলো, সেটা হচ্ছে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড, ফ্লাড, দেন হচ্ছে খরা, দাবানল, তুষারপাত। এরপর চলে আসবো স্কেল অফ দ্য ডিজাস্টার বা দুর্যোগের মাত্রা বলতে আমরা কি বুঝি। দুর্যোগের মাত্রা বলতে আমরা সেই দুর্যোগের ব্যাপ্তি বা তীব্রতা বা কতটা তার প্রভাব বিস্তৃত, সেটাই হচ্ছে স্কেল অফ দ্য ডিজাস্টার। কি কি প্রপার্টিস রয়েছে, তার পরিধি দেখতে হবে, তার মাত্রা বা তীব্রতা দেখতে হবে, কতটা সময় ধরে সেই দুর্যোগটা ঘটেছে, ধীরে না হঠাৎ করে শুরু হয়েছে, না ধীরে ধীরে একটু একটু করে শুরু হয়েছে, তারপরে তার ব্যাপ্তি ঘটেছে, এবং দুর্যোগটা হয়ে যাওয়ার পর তার প্রতিক্রিয়া কি কি, যে লোকাল কমিউনিটির তার কি রিয়াকশনস, গভর্নমেন্টের, এনজিওর কি রিয়াকশন, এবং কিভাবে সেগুলোকে রিকভার করবো। আমরা জানি যে দুর্যোগ ঘটে যাওয়া মানে একটা ম্যাসিভ লস, সেটা গভর্নমেন্টের বলতে পারো, পার্সোনাল প্রপার্টি বলতে পারো, যে কোনো কিছুর বলতে পারো, ম্যাসিভ লস, এবং সেটাকে কিভাবে আমরা রিকভার করবো। এগুলোই হচ্ছে স্কেল অফ দ্য ডিজাস্টার। তাহলে এগুলো খুব ভালো করে দেখতে হবে যে একটা ডিজাস্টার বা দুর্যোগের যে স্কেল, সেগুলো কিসের উপর ডিপেন্ড করে, এগুলো তোমরা ভালো করে একটু দেখে নাও। দুর্যোগ যে স্কেল রয়েছে, দুর্যোগের স্কেল, সেগুলো কি কি রয়েছে একটু লিস্ট করা আছে, এবং কোন স্কেলটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে নাও। কোনটা গাণিতিক মডেলের জন্য, কোনটা পারমাণবিক দুর্ঘটনার তীব্রতা জানতে ব্যবহার করা হয়, সমস্ত কিছু কিন্তু রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপর চলে আসবো ডিজাস্টারের টাইপস। একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ, আর একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার বা অ্যানথ্রোপোজেনিক ডিজাস্টার বা মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ। এবং এই যে দুর্যোগগুলো রয়েছে বা এই যে ডিজাস্টারগুলো রয়েছে, যেমন হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে ভূমিকম্প, তুষারপাত, খরা এবং দাবানল, বন্যা, ঘূর্ণিঝড়, প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে?
এবং ম্যানমেডটা এখানে দেখো একটু ডিসকাস করাই রয়েছে যে কোনটা ম্যানমেড, দেন হচ্ছে জটিল দুর্যোগ কি কি, এবং 4 নাম্বার হচ্ছে মহামারী দুর্যোগ। দেখো যদি বলি যে টাইপ অফ দ্য ডিজাস্টার, সেখানে মেনলি দুটো, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট, এবং আরো দুটো রয়েছে, একটা হচ্ছে জটিল দুর্যোগ এবং হচ্ছে কোনটা মহামারী দুর্যোগ। প্রত্যেকটা দুর্যোগের কোনটা কোন ধরনের দুর্যোগের এক্সাম্পল অবশ্যই মনে রাখবে। এদিকে আসতেই পারে, কোনো একটা এক্সাম্পল তুলে আসতেই পারে নিচের মধ্যে কোনটি মহামারী দুর্যোগের উদাহরণ, বা একটা উদাহরণ দিয়ে দিল যে এইটা কোন ধরনের দুর্যোগ, 4টে অপশন থাকলো। ঠিক আছে, তাহলে এবার আমরা ডিটেলসে একটু ডিসকাস করব ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ। তার মধ্যে প্রথমে আসছে ফ্লাড বা বন্যা। বলতে আমরা কি বুঝি দেখতে হবে, এবং তার কি কি কারণ, ফ্লাডের কি কি এফেক্ট পুরো লিস্ট করা আছে, এবং তার সাথে সাথে খুব ভালোভাবে ডিসকাস করা আছে, সেগুলো দেখে নাও। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা আর্থকোয়েক। আর্থকোয়েক বলতে আমরা কি বুঝি দেখতে হবে, তার সাথে সাথে এই যে হাইলাইটেড পোর্শনটা রয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ফোকাস বা কেন্দ্রবিন্দু বলতে আমরা কি বুঝি, এবং তার সাথে সাথে এপিসেন্টার বা উপকেন্দ্র বলতে আমরা কি বুঝি। দেখো, ভূপৃষ্ঠের একদম যে অরিজিন, যেখানে পৃথিবীর অভ্যন্তরে ভেতরে ঠিক যেখানে আমাদের ভূমিকম্পটা উৎপত্তি হয়, সেটাকে আমরা বলবো ফোকাস। এই দেখো, সেটা হচ্ছে ফোকাস বা হাইপোসেন্টার বা কেন্দ্রবিন্দু। কোনটাকে বলবো, ঠিক যেখানে আমাদের ভূমিকম্পটা উৎপত্তি হচ্ছে সেটাকে বলবো হাইপোসেন্টার। আর সেইখান থেকে যদি আমরা একটা ইমাজিনারি লাইন ভূপৃষ্ঠের ওপরে টানি, তাহলে যে পয়েন্টটা পাবো সেটাকে আমরা বলবো এপি সেন্টার। এখান থেকে একটা হাইলাইটেড পোর্শন নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটাকে আমরা বলবো এপি সেন্টার। তাহলে ফোকাস বা হাইপোসেন্টার বা কেন্দ্রবিন্দু বলতে কি বুঝি এবং এপিসেন্টার বলতে কি বুঝি অবশ্যই দেখতে হবে। এরপর হচ্ছে আর্থকোয়েক কি কি কারণে হয়ে থাকে। আমাদের আর্থকোয়েকে দুই ধরনের তরঙ্গ বা দুই ধরনের বডি ওয়েভ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। কোনটাকে প্রাথমিক তরঙ্গ বলছে, কোনটাকে গৌণ তরঙ্গ বলছে, কেন বলছে, তার বৈশিষ্ট্য কি কি, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। আর্থকোয়েকের কি কি প্রভাব, ভূমিকম্পের কি প্রভাব, এবং ভূমিকম্প মাপার যে মেজারমেন্ট করার পরিমাপ, সেই যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের মাত্রা পরিমাপের জন্য রিক্টার স্কেল ব্যবহার করা হয়, যেখানে ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য মার্কারি স্কেল। এই দুটো কিন্তু জেনে রাখবে, ভূমিকম্পের মাত্রাটা পরিমাপের জন্য রিক্টার এবং তীব্রতা মাপার জন্য মার্কারি স্কেল। দেন হচ্ছে সাইক্লোন। সাইক্লোন বলতে আমরা কি বুঝি, সাইক্লোনের কি কি কারণ, আমাদের ভারতবর্ষের মধ্যে সাইক্লোনের কি কি বা ঘূর্ণিঝড়ের কি কি প্রভাব রয়েছে। এইখান লিস্টটা তোমাদের টেবিলটা মনে রাখতে হবে, যে কত থেকে কত উইন্ড স্পিড থাকলে সেই ল্যান্ডফল যখন হবে সেটাকে মিনিমাল বলবো, মডারেট বলবো, এক্সটেন্সিভ বলবো, এক্সট্রিম বলবো, ক্যাটাস্ট্রফিক বলবো। এটা কিন্তু পুরোটাই মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কোন জাতীয় ঝড়গুলো, মানে এগুলো ঘটে গেছে, এই সাইক্লোনগুলো অলরেডি হয়ে গেছে, এবং কোন সাইক্লোনগুলো কোন সমুদ্রের ওপর দিয়ে বয়ে গেছে এবং কোন রাজ্যের মধ্যে। এখানে কিন্তু ডিটেলসে তোমাদের কিন্তু রয়েছে, যেমন হচ্ছে ইয়াস সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ওভার দ্য বে অফ বেঙ্গল। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে, বে অফ বেঙ্গলের মধ্যে দিয়ে যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটা হয়েছে তার নাম কি। ওকে, এবং এটা ফণী কোনটা, বুলবুল কোনটা, প্রত্যেকটা খুব ভালো করে ডিটেলসে মনে রাখতে হবে। দেন হচ্ছে কোন কান্ট্রিতে কোন সাইক্লোনকে কি নামে পরিচিত, এটাও মনে রাখতে হবে। কোনটাতে ঘূর্ণিঝড় বলা হচ্ছে, কোনটাতে টাইফুন বলা হচ্ছে, কোনটাতে ট্রপিক্যাল সাইক্লোন বলা হচ্ছে, এবং মানে কোন কান্ট্রিতে কোন সাইক্লোনটা কি নামে পরিচিত। যেমন হচ্ছে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে সাইক্লোনকে উইলি উইলি বলা হয়ে থাকে, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে সেটাকে টাইফুন বলা হয়ে থাকে। জিনিসটা একই কিন্তু নামটা আলাদা, এগুলোও কিন্তু মনে রাখতে হবে। এরপরে যাচ্ছে ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাজ্যগুলি, যেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবের জন্য প্রধানত ঝুঁকিপূর্ণ সেই স্টেটগুলোর নাম মনে রাখো। আমাদের পরিবেশের ওপর দুর্যোগের কি কি প্রভাব মনে রাখতে হবে, এবং তার সাথে সাথে পরিবেশগত প্রভাবগুলো একটু বিশদে আলোচনা করা হলো, সেখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এবং তার ডিসকাশনটা মনে রাখো। ডিজাস্টারকে কিভাবে আমরা ম্যানেজ করব বা
দুর্যোগকে কিভাবে আমরা ব্যবস্থাপনা করব। প্রতিরোধ বা প্রমোশন করতে হবে, তার প্রস্তুতি নিতে হবে, প্রতিক্রিয়া দেখাতে হবে এবং তার পুনরুদ্ধার করতে হবে। এবং কোন প্রসেসগুলো, মানে এটা থেকে খুব ইম্পর্টেন্ট, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে কোন কোন পয়েন্টগুলো যুক্ত রয়েছে, কি কিভাবে করব। প্রথমে প্রতিরোধ বা প্রমোশন করতে হবে, দেন প্রস্তুতি নিতে হবে, দেন প্রতিক্রিয়া করতে হবে, দেন পুনরুদ্ধার করতে হবে। এগুলো হচ্ছে স্টেপ। একটা ডিজাস্টার যে ম্যানেজমেন্ট, কোনো একটা জায়গায় যে একটা দুর্যোগ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তারপরে কি কি স্টেপগুলো নিতে হবে সেগুলো ডিসকাস করা হয়েছে। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনার সর্বোচ্চ সংস্থার নাম কি? এনডিএমএ, যার ফুল ফর্ম মনে রাখবে। এবং কত সালে প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা আইন সংগঠন করা হয়েছিল বা পরিকল্পনা করা হয়েছিল? 2005 সালে। অলরেডি তোমাদের এমসিকিউতে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো দেওয়া রয়েছে বাস্তবায়নের একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে সংজ্ঞায়িত করে, যা নিম্নলিখিত বিষয়গুলির জন্য প্রয়োজনীয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। এরপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য কি কি এজেন্সি বা কোন কোন এজেন্সিগুলো ইনভলভ। কোনো একটা জায়গায় যখনই আমাদের ডিজাস্টার হলো, কোন কোন এজেন্সিসগুলো আমাদের কিন্তু হেল্প করতে এগিয়ে আসে, তার লিস্ট দেওয়া আছে, দেখে নিও। এবং ডিজাস্টারকে রিকভারি করার জন্য কি কি স্ট্র্যাটেজি, সেগুলো এখানে ডিসকাস করা আছে পয়েন্ট ওয়াইজ, সেগুলো একটু দেখে নাও। এবং লাস্টে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই টোটাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড বেশ কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে এমসিকিউ আকারে, যেগুলো তোমরা এখান থেকে একবার পুরোটাই রিড করে নেবে। ওকে, অ্যান্সার সহই দেওয়া রয়েছে 33টা কোশ্চেন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, সেগুলো তোমরা দেখে নাও। মক টেস্টে তো পেয়েই যাবে টোটাল 10টা মডিউলের উপর বেশ করে মডিউল মক টেস্টের কোশ্চেন, কিন্তু এগুলো রয়েছে আমার সাবসেকশনগুলো বা মডিউলগুলো এইভাবেই তৈরি, যেখানে ডেসক্রিপটিভ পার্টটা ডিটেলসে রয়েছে এবং সেই ডেসক্রিপটিভ পার্ট রিলেটেড বেশ কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে অ্যান্সার। আচ্ছা, তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে ইতিমধ্যে বা এখনো পর্যন্ত আমাদের টোটাল 15 মানে 15টা প্র্যাকটিস সেট রেডি হয়েছে। প্র্যাকটিস সেট 1 থেকে প্র্যাকটিস সেট 15 রেডি হয়েছে। যারা যারা নিতে আচ্ছা, প্র্যাকটিস সেটের ব্যাপারে একটু ক্লিয়ারলি বলে দিই। প্র্যাকটিস সেটগুলো আমাদের এক একটা মডিউলের উপর বেস করে সেরকম কিন্তু নয়, ঠিক যেভাবে তোমরা এক্সামে দিতে যাবে টোটাল 10টা মডিউলের উপর বেশ করে 60টা কোশ্চেন ধরে একটা মক টেস্ট, এভাবে প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 15 পর্যন্ত রেডি হয়েছে। 10টা মডিউলের উপর বেশ করে 60টা কোশ্চেন প্রথমে থাকবে, দেন লাস্ট পেজে সেই 60টা কোশ্চেনের অ্যান্সারগুলো থাকবে। এভাবে কিন্তু মক টেস্টগুলো আমাদের রেডি করা হয়েছে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে পিডিএফ ফর্মে। যারা যারা নিতে চাইছো উপরের স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এবং 2 নম্বর হচ্ছে, যারা যারা এখনো পর্যন্ত কনফিউজ আছো মডিউলের ব্যাপারে, এখনো প্রত্যেক দিন সকাল বিকাল রাত্রে কম করে 10টা কোয়ারিজ আসছে, এবং যারা মডিউল নিতে চাইছো নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলে রাখি, ঠিক এই যেভাবে দেখালাম এইভাবে এই নোটসগুলোই তোমাদেরকে দেওয়া, সেখান থেকেই তুলে আমার কিন্তু ভিডিও করা বা ক্লাসগুলো নেওয়া হচ্ছে। তো সুতরাং স্ক্রিনে তোমরা যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ, সেই পিডিএফ গুলোই কিন্তু আমি তোমাদেরকে অ্যাজ এ নোটস দিয়েছি বা দিচ্ছি বা দেব, এবং সেগুলোই কিন্তু আমি এখন ক্লাসে তোমাদের নিচ্ছি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সাবসেকশন ধরে ধরে ডেসক্রিপটিভ পার্ট এবং তার সাথে সাথে এমসিকিউ কোশ্চেন কিছু করে রয়েছে, সাজেস্টিভ কিছু এমসিকিউ কোশ্চেন রয়েছে মডিউল ওয়াইজ। যারা যারা মডিউলগুলো এখনো নিতে চাইছো, তারাও ওপরে স্ক্রিনে মেনশন করা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সেন্ডিং প্রসিডিওর বলে দেওয়া হবে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।